নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমরা প্রত্যেকেই আমাদের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছি, ওয়েলথ, এবং তার জন্য আমরা বিভিন্নভাবে আর্নিংস করছি, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছি এবং আমাদের যে খরচাগুলো রয়েছে সেগুলো ম্যানেজ করার চেষ্টা করছি এবং পরবর্তীকালে বেশ বড় একটি ইমুভেবল প্রপার্টি তৈরি করার জন্য আমরা হাউজিং লোন নিচ্ছি এবং অ্যাসেটগুলোকে ঠিকভাবে আমাদের প্রোটেকশন করতে হচ্ছে যাতে ভবিষ্যতে বড় একটি অ্যাসেট তৈরি হতে পারে। এর মধ্যে রিটায়ারমেন্ট প্ল্যানিং রয়েছে এবং ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য মানে উচ্চশিক্ষার বন্দোবস্ত করতে হচ্ছে এবং আমরা যদি আর একটু বয়স্ক হয়ে যাই সুপার এনুয়েটেড তাহলে আমাদের নাতি নাতনির জন্য আবার একটা এডুকেশন ফান্ডিংয়ের বন্দোবস্ত করতে হচ্ছে। মানে এক কথায় আমাদের সম্পত্তিটা বাড়ানোর চেষ্টা করতে হচ্ছে এবং আমরা ফার্স্ট জেনারেশন বলবো না, তারপর বলবো আমরা সেকেন্ড জেনারেশনে পৌঁছে গেছি। ফিনান্সিয়াল ফ্রিডম এখন কিন্তু আমরা ভোগ করছি। এই সম্পর্কে আমি বিভিন্ন ভিডিও করেছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে, সমস্তটা মিশিয়ে যে কিভাবে কোন স্ট্র্যাটেজিগুলো মেনে চললে আমাদের যে ইমুভেবল প্রপার্টি, মুভেবল প্রপার্টি এবং সর্বস্তরে আমরা এগিয়ে যেতে পারি ফিনান্সিয়ালি এবং আমাদের স্ট্যাটাসটাকে নিয়ে। আজকে এই সমস্তগুলো নিয়ে আলোচনা হবে। আমার ভিডিওটি আমি আশা করব সমস্তটাই দেখবেন, কারণ এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি তৈরি করেছি এবং যেই জায়গায় আমি পৌঁছতে পারিনি সেটাও এর সঙ্গে যোগ করেছি অন্যদের অভিজ্ঞতা দেখে। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এই রাউথ স্পিচ চ্যানেলটিকে, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই অনুরোধ রইল। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন আমাদের বিভিন্ন ধরনের সম্পত্তি কিভাবে বাড়বে এবং আস্তে আস্তে আমরা ফিনান্সিয়ালি ফ্রিডম ভোগ করব। ব্যক্তিগত সম্পদ তৈরি করা এবং ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করতে গেলে যে কৌশলটি আর্নিংস করার সাথে সাথেই জীবনে অবলম্বন করতে হবে আমার অভিজ্ঞতার ভিত্তিতে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড মাইন্ড বা রিচ মাইন্ডসেট। এই রিচ মাইন্ডসেট তাকে ফিনান্সিয়ালি স্ট্রং করবে ভবিষ্যতে এবং ফিনান্সিয়াল গোলস তার অর্জন করতে সাহায্য করবে এবং তাকে একটি বড় স্ট্যাটাস দেবে জীবনে। এই ক্ষেত্রে অবশ্যই তার প্রফেশনাল সার্টিফিকেট থাকা চাই। আস্তে আস্তে সে সেটা অর্জন করবে এবং স্কিলটাকে সে বাড়াবে। আর্লি বিগিন তো বেটার গ্রোথ, এবং আস্তে আস্তে ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে সার্টিফিকেটগুলো আছে সেটা সে নেবে এবং বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, অবশ্যই প্রফেশনাল ট্রেনিং, সেগুলো সে জীবনে গ্রহণ করবে। এইভাবেই সে একটি পথ খুঁজে পাবে। ফলে দেখা যাবে যে অন্যরা যেভাবে এগিয়ে যাচ্ছে, যাদের কিনা কোনো ফিনান্সিয়াল গোলস ছিল না এবং প্রথম থেকেই তারা সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজি নেয়নি, তারা কিন্তু সেভাবে এগোতে পারবে না। ফলে অবশ্যই তার সেই ক্ষেত্রে ট্রেনিংয়ের প্রোগ্রামের কথা তো বললামই, স্কিলের কথা বললাম, এবং পেসিভ ইনকাম কত রকমভাবে বাড়ানো যায় সেই পথটা খুঁজে পাবে। একটি নয়, কারণ টেইলর মেড হয়ে যাবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেট, ট্রেনিং, এগুলোর মাধ্যমে তার পেসিভ ইনকাম শুধু একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন পথ সে খুঁজে পাবে। এবার বলি, টাকা জমানোর প্রাথমিক জায়গাটি কিন্তু রয়েছে রোজগার, জমা এবং খরচার হিসাবের মধ্যে। কারণ অনেক খরচাই আমরা দেখব যে আননেসেসারি সেই ক্ষেত্রে খরচাগুলো হয়ে যাচ্ছে। আর জমার যে ব্যাপারটা মানে আয়, সেই ক্ষেত্রেও দেখব যে আমরা বিভিন্নভাবে আমরা আয়টাকে বাড়াতে পারি। পেসিভ ইনকামের কথা তো বলেছি। অতএব নোটবুকে আমরা যদি একটা বাজেট তৈরি করি যে কত টাকা আমাদের টোটাল খরচা হতে পারে এবং কোন কোন জায়গা থেকে আমাদের আয় আসবে, তাহলে কিন্তু আমরা সেভিংস স্ট্র্যাটেজিটা নিতে পারি। এই আলোচনাটা কিন্তু আমি এই কারণেই করছি যেটা কিন্তু ইনভেস্টমেন্টের বাইরে। আপনি যে জায়গায় ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে আপনি হয়তো একটু বেশি লাভ পেতে পারেন, নেগেটিভ রিটার্নও হতে পারে, কিন্তু এই জমা খরচের হিসাবটা যদি পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে এবং কতটা আননেসেসারি এক্সপেন্স রয়েছে সেটাকে যদি আমরা বুঝে যেতে পারি, তাহলে কিন্তু আমরা আয়টাকে অনেকটাই বাড়িয়ে ফেলতে পারি এবং সেই আয়টাকে শুধু বাড়ালেই চলবে না, সেটা ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলেই ভবিষ্যতে দেখা যাবে যে একটা কর্পাস কিন্তু বড় হতেই থাকছে। নিজের অভিজ্ঞতায় দেখেছি যে বাজেট করলেই প্রতি মাসে না হোক কিন্তু সারপ্লাস কিন্তু একটা বেরিয়ে আসবেই, এবং আস্তে আস্তে যখন আয়টা বাড়বে এবং আননেসেসারি খরচাগুলো কমবে
তখন কিন্তু সারপ্লাস আসবেই। এই সারপ্লাস ফান্ডটাকে আমরা ইনভেস্টমেন্ট করব। এবার বলি যে আমাদের স্মার্ট ইনভেস্টমেন্ট কোথায় কোথায় হবে, এর অ্যাপ্রোচটা কী হবে, স্ট্র্যাটেজি কী হবে। এক্ষেত্রে অবশ্যই যে ইনফ্লেশনকে বিট করতে পারা যায় এমন জায়গাতেই কিন্তু লং টার্ম টাকা রাখতে হবে, এবং সেখানে ক্যালকুলেটেড রিস্ক থাকবে। কারণ শর্ট টার্মে দেখা যায় যে অনেক জায়গায় কিন্তু তেমন লাভ হয় না, কারণ ফিক্সড ইন্টারেস্ট তো থাকে না, সেক্ষেত্রে অ্যাভারেজ রিটার্ন থাকে। অতএব বর্তমান সময় যেটা চলছে সেখানে মিউচুয়াল ফান্ডের লামসাম, এসআইপি, সেটা টাইম হরাইজন অনুসারে টাকা রাখাই যেতে পারে। তবে কোথায় রাখবো, সেখানে কোন অ্যাসেট ক্লাসে রাখবো, এই ক্ষেত্রে কি আমরা ইকুইটি বা শেয়ারে টাকা রাখবো, বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানে টাকা রাখবো, না কমোডিটি গোল্ডের টাকা রাখবো। অতএব অ্যাসেট ক্লাস কিন্তু আমাদের ঠিকভাবে নির্বাচন করতে হবে। যখন যেমন বাজার চলবে সেই বাজারকে রিভিউ করে সেখানে টাকা রাখতে হবে। এমন নয় যে একই অ্যাসেট ক্লাসে টাকা আমাদের চিরকাল থাকবে। অতএব এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে, বা বিভিন্ন যে ফিনান্সিয়াল নিউজগুলো রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, তার পরামর্শ নিতে হবে এবং সেগুলো ভালো করে নজরদারি করতে হবে। তাহলেই কিন্তু স্মার্ট ইনভেস্টমেন্ট হবে, আমাদের টাকা নষ্ট হবে না, ভ্যালু অফ মানি সেটা কিন্তু অবশ্যই ইনফ্লেশনকে বিট করে বেড়ে যাবে। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বর্তমানে দেখতে পাচ্ছি যে ট্রেডিশনাল স্কিমগুলোর জায়গায় বিভিন্ন ইনোভেটিভ স্কিম কিন্তু বাজারে এসছে। যেমন দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স ফান্ড খুব ভালো কাজ করছে, ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেগুলো ভালো কাজ করছে, অতএব সেখানে বিনিয়োগ করা যায়। ইন্টারন্যাশনাল ফান্ড রয়েছে, সেখানে বিনিয়োগ করা যায়। এছাড়া দেখা যাচ্ছে যে হাইব্রিড ফান্ড তৈরি হয়েছে, এক্ষেত্রে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড রয়েছে। অতএব বাজারে যখন যেমন থাকবে, মানে দাম কতটা বাড়ছে এটা আপনি এমফি যে ডেলি ন্যাব সেখান থেকে এক বছরে দেখে নিলেন। বর্তমান সময়ে বাজারে যেহেতু বিয়ার মার্কেট চলছে, দাম বাড়ছে কমছে, গত 22 মাস ধরে এটা চলছে, অতএব 22 মাসের হিসাবটা আপনি দেখে নিতে পারেন। এইভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে ভালো একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনি মিউচুয়াল ফান্ড মার্কেটে বিনিয়োগ করতেই পারেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে অনেক রিস্কের ব্যাপার আছে, যেহেতু রিয়েল টাইমে কেনাবেচা, এক্ষেত্রে ফান্ড ম্যানেজার নেই যে কিনা আমাদের ফান্ডটাকে দেখবে। অতএব শেয়ার মার্কেটের ক্ষেত্রে মানে সেখানে যদি আমরা বিনিয়োগ করে থাকি তাহলে কিন্তু আমাদের মার্কেট সম্বন্ধে ভালো আইডিয়া থাকা চাই, ফিনান্সিয়াল অ্যানালাইসিসটা খুব ভালোভাবেই কিন্তু আমাদের জানা চাই। দেখুন, একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করে তার বাইরে টাকাগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতেই পারি। এই ক্ষেত্রে অবশ্যই মেডিকেল এক্সপেন্সেসগুলো রয়েছে, মেডিক্লেম রয়েছে, হঠাৎ করে হসপিটালাইজেশনের ব্যাপার রয়েছে, আর সংসারে লিকুইডিটির ব্যাপার রয়েছে। হয়তো যে টাকা আর্নিংসে থাকে সেটা পেনশন হতে পারে, বা স্যালারি হতে পারে, বা বিজনেস আর্নিংস হতে পারে, সেই টাকা দিয়ে সংসার চলছে না, তার বাইরে বাকি টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করাই যেতে পারে। অতএব এই ক্ষেত্রে আমি অন্যান্য ভিডিওতে যে একটি ইমার্জেন্সি ফান্ডের কথা বলেছি, যে একটি নির্দিষ্ট টাকা একটি ব্যাংকে রাখুন ফিক্সড ডিপোজিট করে। মনে করুন আপনি 1 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখলেন, তার থেকে 90% টাকা আপনি ওভারড্রাফট লিমিট ব্যাংক থেকে নিতে পারবেন। সেই ক্ষেত্রে যে টাকা আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, পাচ্ছেন ইন্টারেস্ট, ঠিক সেই টাকাই কিন্তু ইন্টারেস্ট হবে, যেটা যদি আপনি অ্যাভেল করেন ওভারড্রাফট লিমিট। ফলে এই একটি জায়গাতেই আপনার যে 1 লক্ষ টাকা রইল সেটা 1 লক্ষ, 10 লক্ষ হতে পারে, 50,000 হতে পারে। অতএব তার ভিত্তিতে আপনি ইমার্জেন্সি ফান্ডে বিভিন্ন মেডিকেল এক্সপেন্স এবং মেডিক্লেম, তারপর যে সংসারে লিকুইডিটি, সেই খরচাগুলো করতে পারেন। বাকিটা কিন্তু সম্পূর্ণভাবে ইনভেস্টমেন্ট করাই যেতে পারে। এবার বলি, জীবনভর তো অ্যাসেট তৈরি হচ্ছে, আবার লায়াবিলিটিও তৈরি হচ্ছে। এই অ্যাসেটটাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। অতএব অ্যাসেট প্রোটেকশন টেকনিক এটা কিন্তু জীবনে গ্রহণ করতেই হবে। যে বাড়ি আপনি কষ্ট করে তৈরি করছেন সেই বাড়ি যাতে ভেঙে না যায়, রিপেয়ারিং, বাড়িতে যাতে চুরি না হয়, তার জন্য কিন্তু একটা প্রোটেকশন আপনাকে নিতেই হবে। ইন্স্যুরেন্স করতে হবে। নেক্সট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে আমাদের, ডিসেবিলিটি মেজার সেটা নিতে হবে। এছাড়া ড্যামেজ, অ্যাক্সিডেন্ট, তার এগেনস্টও কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করতে হবে। অতএব ইনভেস্টমেন্টের সাথে এইগুলো কিন্তু রক্ষা করতে হবে। এছাড়া বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট এবং সেভিংসের জন্য ট্যাক্স ডিউ হয়। অতএব কত বেশি ট্যাক্স রিবেট পাওয়া যায় বা ট্যাক্স এক্সেম্পট হয় কি না তার ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিমে নাম লেখাতে হবে। এখানে 12,75,000 টাকা পর্যন্ত কিন্তু ছাড় পাওয়া যায়। এছাড়া মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা কিনা যদি আপনি 1 বছরের মধ্যে
টাকা তুলে ফেলেন মিউচুয়াল ফান্ড থেকে, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 20% হয়ে যায়। আর যদি আপনি 1 বছর অতিক্রম করে তারপর টাকা তোলেন, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়। সেক্ষেত্রে লাভের 1,25,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তারপরে যে উদ্বৃত্ত লাভটা থাকে, বাকি লাভ, তার উপর 12.5% ট্যাক্স হয়। এটা জানতে হবে, এবং কি করে ট্যাক্স বাঁচাতে হয় সেই সম্পর্কে আমার এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। এছাড়া ব্যাংক এবং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে সেক্ষেত্রে টিডিএস কাটা হয়, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। অতএব সেটা কিভাবে বন্ধ করা যায়, মানে সেক্ষেত্রে টিডিএস কাটবে না, তার জন্য বর্তমানে যে নিয়ম হয়েছে সেটা হচ্ছে ফর্ম 121, এটা জমা দিন এপ্রিল মাসে, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ছাড় পাবেন। এক্ষেত্রে আগে যে 15G 15H ছিল সেই ফর্ম কিন্তু এখন অবলুপ্ত হয়েছে, তার জায়গায় এই ফর্ম 121 এসছে। অতএব এই বিষয়ে কিন্তু সমান দক্ষতা থাকা চাই এবং ব্যাপারটা কিন্তু বোঝা চাই। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো, যে সম্পদ তো একদিকে তৈরি হবে ইনভেস্টমেন্টের মাধ্যমে, সেভিংসের মাধ্যমে, কিন্তু সেই সম্পদ রক্ষা করতে গেলে অ্যাসেট প্রোটেকশন, ইনভেস্টমেন্ট প্রোটেকশন এবং ট্যাক্সের ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে হবে, যাতে অধিকাংশ ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। এবং প্রোটেকশনের জন্য হয়তো কিছু আমাদের সেক্ষেত্রে ইন্স্যুরেন্স খরচা হতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অ্যাসেটটা প্রোটেক্টেড থাকে এবং অ্যাসেট অনেক সময় কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, বিনম্র অনুরোধ, যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, রাউস স্পিচ। এবং 2-1 দিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হব।